সাম্প্রতিক সময়ে বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা বৈরী সম্পর্ক, বিশেষ করে গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে উচ্ছেদ হওয়া সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়া এবং সেই আশ্রয় স্থায়ী করাই হোক বা বিগত দিনে ভারত সরকার যে ধরনের সুযোগ সুবিধা বাণিজ্য সুযোগ সুবিধা পেয়েছিল এবং তাদের সুদূর প্রসারী পরিকল্পনাগুলি ছিল বাংলাদেশকে কেন্দ্র করে, সেইগুলি ব্যর্থ হওয়া বা সেগুলি অকার্যকর হয়ে যাওয়া বা সেগুলিকে ভবিষ্যতে ভারত তার স্বার্থবিরোধী হিসেবে চিন্তা করার কারণেই হোক, সে একটা বৈরী সম্পর্ক বাংলাদেশের সঙ্গে গড়ে উঠেছে এই সময়কালে। এবং এটা শুধু একটা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নাই, এবং এইটার একটা বাহ্যিক প্রকাশ, যেমন এখানে কলকাতা এবং আগরতলায় যে আমাদের যেটাগুলি আছে অফিস, হ্যাঁ, সে জায়গায় এসে হামলা, পতাকা করা এবং কিছু মানুষ উস্কানি দিয়ে কিছু মানুষকে বাংলাদেশ বিরোধী একটা অবস্থানে তাদের গ্রহণ করা, এই কাজগুলি যেগুলি হচ্ছিল, ফলে এইটা একটা বিষয় আছে। এবং তার সঙ্গে বিশেষ করে ভারতে সামনে যে একটা হিন্দুত্ববাদী সরকার, তাদের নির্বাচন হলো 2026 সালে, ওইটাকে সামনে রেখে তারা একটা উন্মাদনা সৃষ্টি করতে চায় ওখানে। ফলে তারা একটা আগ্রাসী সাম্প্রদায়িক যে এটা উন্মাদনা বা উত্তেজনা সৃষ্টি করে যে বা একটা বক্তব্য এনার হাজির করার চেষ্টা করেছে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ এবং এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হামলা চলছে এবং একটা গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের একটা মিথ্যা প্রচার, সেই প্রচার দিয়ে উন্মাদনা তৈরি করা, যাতে তাতে হিন্দুত্ববাদী সরকার সেখানে তার বিশেষ করে পক্ষে একটা জনমত সংগ্রহ করতে পারে, হিন্দু ভোটারদের জনমত সংগ্রহ করতে পারে। এবং তার সঙ্গে প্রতিযোগিতা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তিনি আবার জাতিসংঘের পর্যবেক্ষণ বাংলাদেশে দেওয়ার সেই কথা বলেছেন। এইরকম একটা পরিস্থিতিতে তখন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই এই বিষয়ে বিভিন্ন সমস্ত রাজনৈতিক দলগুলির মতামতকে এটা শুনতে চেয়েছেন এবং সেই ইয়েতে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এবং প্রত্যেকটি দল যার যার নীতি আদর্শের স্বাতন্ত্র্য রক্ষা করে তারা কিভাবে এই পরিস্থিতি দেখছেন এবং কীভাবে কী করণীয় সরকারের, এই বিষয় নিয়ে পরামর্শ দিয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বক্তব্য রেখেছে, আমরা যেটা বলছি যে ভারতের হিন্দুত্ববাদী সরকারের উগ্র আগ্রাসী যে সাম্প্রদায়িক যে এটা অবস্থান যেটা আছে, আমরা এটাকে সাম্প্রদায়িকতা দিয়ে মোকাবেলা করব না। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সব কিছুর সঙ্গে পরিপূরক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় আমরা এটাকে মোকাবেলা করব। এবং ভারতের শাসক শ্রেণী শুধু নয়, ভারতের জনগণের কাছে সঠিক বার্তাটা কীভাবে পৌঁছানো যাবে, এই উপমহাদেশের অন্যান্য দেশের রাষ্ট্র এবং জনগণের কাছে বার্তা কী করে দেওয়া যাবে এবং বিশ্ববাসীর কাছে, বিশ্ব জনমতের কাছে বিষয়টাকে কীভাবে সঠিকভাবে তুলে ধরা যাবে, এই বিষয়ে সরকারের সচেষ্ট হওয়ার কথা আমরা বলেছি। আর তার সঙ্গে যে বিষয়টা যেটা এসছে, আমরা বলছি যে দেশের আভ্যন্তরীণ সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে বাইরের আক্রমণ প্রতিহত করাটাও কঠিন হয়ে পড়ে। এখন আমাদের এখানে বর্তমানে যে জনজীবনের সমস্যাটা প্রকট, দ্রব্যমূল্য ক্রমাগত সেটা নিয়ন্ত্রিত হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিশেষ করে গণ উন্মাদনা সৃষ্টি করে যে ধরনের একটা আক্রমণ, হত্যা, নির্যাতন এগুলি বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, সেগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং এখানে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, অর্থাৎ কীভাবে এই শাসন ব্যবস্থায় জনগণের বিপক্ষে ছিল আগে শাসকরা, লুটেরাদের পক্ষে ছিল এবং তারা অন্যায় শাসন এখানে বলবৎ রেখেছিল। তাহলে এখন ইতিমধ্যে 120 দিন 15-20 দিনের মতো হয়ে যাচ্ছে, তাহলে জনসাধারণের মধ্যে এই আস্থাটা তৈরি করা যে আগের শাসন আমল দুর্বৃত্ত ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থা জনগণের পক্ষে কতখানি কার্যকর, এবং এইটা বা দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে এবং তারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কারের বিষয়ের চেয়ে বড় কথা হলো মানুষ কাগজে কলমে কী কী সংস্কার হবে, তার চেয়ে বড় কথা হলো প্রত্যক্ষ দৈনন্দিন জীবনে মানুষ কী কী জিনিস তার পক্ষে দেখছে, এটা গুরুত্বপূর্ণ। ফলে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা ওই
বিভিন্ন যে সংস্কারের মধ্যে আমরা কি কি সুপারিশ আনবো, কি কি কার্যকর করব ভবিষ্যতে, সেটা সেটা গ্রহণযোগ্যতা পাবে যদি নিকটবর্তী সমস্যা মানুষ দেখে যেগুলি সমাধান হচ্ছে এবং সেগুলি জনগণের পক্ষে আসছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা বলেছি। তাহলে একদিকে বাইরের পরিস্থিতি মানে বিশেষ করে ভারত তার দীর্ঘদিন যে আগেই বলছি ন্যায্য অন্যায্য অনেক সুযোগ সুবিধা সে পেয়েছে এবং তার সুদূর প্রসারী পরিকল্পনা যেগুলি বাংলাদেশকে কেন্দ্র করে ছিল, উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি সহ এই এই অঞ্চলে যে তাদের বেশ আধিপত্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি আগামী দিনে কার্যকর করা যাবে না। বর্তমান অতীতের যে শাসকরা ক্ষমতায় ছিল তারা থাকলে যেভাবে কার্যকর করতে পারতো, তারা যেহেতু নাই এখন সেই জায়গায়, এখন তাদের পুনর্বাসনের একটা গোপন ইচ্ছা ভারতের সরকারের, এই বর্তমান সরকারের থাকতে পারে। কিন্তু এখানে যারা উচ্ছেদ হয়ে যাওয়া সরকার এবং তাদের সহযোগী শক্তিসমূহ, তাহলে তারা একটা আশ্রয় প্রশ্রয় ওখানে পাচ্ছে। তাহলে এইটা একটা ভারত তাকে যুক্তিসিদ্ধ করতে হবে। যুক্তিসিদ্ধ করার জন্য এখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চলতেছে এবং অরাজক পরিস্থিতি বিরাজ করছে ইত্যাদি, এগুলি তুলে ধরার চেষ্টা তারা করবে এবং সেখান থেকে বর্তমান যে ব্যবস্থা, দেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা একটা চেষ্টা হয়তো চালাতে পারে। কিন্তু এই বিষয়ে সেজন্য আমরা আগেই বলছি যে দেশের অভ্যন্তরে জনসাধারণের সামনে যেন এটা প্রতীয়মান হয় যে এই সরকার শুধুমাত্র যে বিগত সরকারের বিরুদ্ধে কথা বলছে না, তারা এই বিদ্যমান সমস্যাগুলিকে দূর করার জন্য এবং সেগুলি জনজীবনের সমস্যা সে নিরসন করার জন্য সর্বাত্মক মনোযোগ দিয়ে তারা কাজ করছে। এই বিষয়টা খুব জরুরি।